একদম গোড়ার দিকে এই কথা বলেছিলাম যে আরজি করের যে ঘটনাটি, তাতে তদন্তের ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকা দরকার হচ্ছে জুনিয়র ডাক্তারদের। আমি এটা জানি না যে জুনিয়র ডাক্তাররা এই বিষয়ে সিবিআই কে সম্মিলিতভাবে তাদের ফোরাম থেকে ফাইন্ডিংস করে যে দিজ আর দ্য ফাইন্ডিংস যেগুলো খুঁজে বার করা দরকার, এইরকম কোনো কিছু করেছেন কিনা। তারা দাবি করছেন, তারা মিছিল করছেন, এগুলো সবই ঠিক আছে, এবং তারা সিবিআই কে প্রশ্নবিদ্ধ করছেন, এগুলো সব ঠিক আছে। কিন্তু দুটো বিষয় আছে, একটি হচ্ছে যে বিচার চাই, আরেকটি হচ্ছে বিচারের দাবিতে আমি কিভাবে সহযোগিতা, ন্যায় বিচারের জন্য আমি কিভাবে সহযোগিতা করছি। এটা আমি অন্য 5টা ক্ষেত্র থেকে বারে বারেই আমি বলেছিলাম যে আরজি করের ঘটনাটি সম্পূর্ণ আলাদা। ভারতবর্ষে গত 30-40 বছরে যে ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে এটা সম্পূর্ণ আলাদা। এমনকি নির্ভয়া কাণ্ডের থেকেও ভয়ানক। এই জন্য বলবো যে যেখানে সূর্যোদয় হয় না এইরকম একটি জায়গাতে এই ঘটনাটি ঘটেছে। তার কারণ মানে 24x7 365 ডেজ সেখানে আলো জ্বলে, মানে এমন নয় যে সেখানে অন্ধকার নেমে আসে। এবং সেখানে বিল্ডিং গুলোতে স্কেলিটন স্টাফ থাকে, একেবারে শূন্য হয়ে যায় না, স্কেলিটন স্টাফ থাকে। তো সেখানে কোনো অপরাধ যখন হয় তখন এটা বুঝতে হবে যে সেটাতে একটা চক্র কাজ করে। যে চক্র অপরাধ করলে আপনি হয় প্রথমেই কাজ হবে যে আপনি সেটা থেকে মানে আপনি সেটা দর্শক হতে চাইবেন না, যে আমি এটা দেখে ফেললাম ওদের অপরাধটা, কারণ সেক্ষেত্রে আপনার একটা টেনশন বেড়ে যাবে। ওরা আপনার সন্দেহ করবে যে আপনি কোনোদিন ওদের কীর্তিকলাপ বলে দিতে পারেন। তার মানে এইরকম একটা জায়গাতে যখন এরকম একটি অপরাধ সংগঠিত হয়েছে, তার মানে বুঝতে হবে যে অপরাধীরা যথেষ্ট মানে সংঘবদ্ধ এবং যথেষ্ট শক্তিশালী, পাওয়ারফুল পার্সন তারা। তো এখন জুনিয়র ডাক্তারদের যে ভূমিকাটা সেটা আমি বলেছিলাম, আবারও বলি যে হাসপাতালগুলো যেভাবে চলে তাতে জুনিয়র ডাক্তাররাও কিন্তু হাসপাতালে 24x7, তাদের যখন ডিউটি থাকে না তখন তারা হয় হস্টেলে থাকেন, নয় এধার ওধার থাকেন, বা তাদের একটা নেটওয়ার্ক কাজ করে সারাক্ষণ। ফলে হাসপাতালের মধ্যে যে অনিয়মগুলি হয় সেটা একজন মানে পার্মানেন্ট ডক্টর যিনি চাকরি করেন, যাকে আমরা বলি যে পার্মানেন্ট সার্ভিসে যিনি আছেন, তাদের তুলনাতে জুনিয়র ডাক্তারদের এই অ্যাক্সেস মানে জানার অ্যাক্সেসটা তাদের অনেক বেশি। আমি এটা প্রত্যাশা করেছিলাম যে সিবিআই এর কাছে এই যে চিকিৎসকেরা আন্দোলন করছেন তারা 1, 2, 3, 4 করে এই ঘটনাগুলি তারা বলবেন, কিন্তু সেইটা হয়নি। এখানেও আমি দেখেছি যে শুধুমাত্র প্রিন্সিপালের মধ্যে কে গ্রেপ্তার, এবং তাকে কেন্দ্র করে একজন ব্যক্তি কিন্তু এই প্রতিষ্ঠানের দুর্নীতি করতে পারে না একা একা। একজন ব্যক্তি কখনো পারে না, এটা সম্ভব নয়, এবং এটাকে করাপশন বলা যাবে না, এটা হচ্ছে স্ক্যাম, যেখানে একটা চক্র কাজ করছে। করাপশন আপনি একা একা করতে পারেন, কিন্তু এখানে একজন ব্যক্তি এখানে চক্র কাজ করছে। এবং বিভিন্ন স্টোরি আমরা দেখেছি যে ওষুধ কেনা, যন্ত্রপাতি কেনা, এখন একজন ব্যক্তির সিদ্ধান্তে তারা হতে পারে না। প্রথমত হচ্ছে যে আপনাকে স্বাস্থ্য ভবনের কনকারেন্স নিতে হবে, আপনি কোনো একটা কিছু কিনবেন তাহলে সেটা এমপ্যানেলড কোম্পানি হতে হবে, সেই এমপ্যানেলড কোম্পানিটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের মানে অ্যাপ্রুভড হবে। এমনকি বেশ কিছু ক্ষেত্রে ফিনান্স ডিপার্টমেন্টেরও আছে, এবং ফিনান্সের একজন জয়েন্ট সেক্রেটারি, কতগুলি বড় দপ্তর আছে যেখানে ফিনান্সের ডাইরেক্ট একটা করে সেল রাখা আছে। যেমন হেলথ হচ্ছে তার মধ্যে একটি, শিক্ষা হচ্ছে তার মধ্যে একটি, পিডব্লিউডি হচ্ছে তার মধ্যে একটি, যেখানে অনেক বড় বাজেট, যেখানে সবসময় ফিনান্স ডিপার্টমেন্টে ফাইল না পাঠিয়ে ফিনান্স ডিপার্টমেন্টেরই একটা উইংকে তাদের মানে ডিপার্টমেন্টের অঙ্গ করে রাখা হয়েছে, যাতে আপনি কুইক এটা পেতে পারেন। স্বভাবতই এটা কিন্তু একটা অনেক বড় ইস্যু ছিল। কিন্তু আমরা দেখলাম যে ওই প্রিন্সিপালকে গ্রেপ্তার, এটা হয় কি যখনই কোনো আন্দোলন হয় একজন শীর্ষ কারোর নাম করে হয় এবং তাকে পুলিশ অ্যারেস্ট করে ফেললে, যেমন এখন যে কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সিবিআই পেয়েছি মানে আমার জয় হয়ে গেল। এটা যে কত বড় ভ্রান্তি যে আমি সিবিআই তদন্ত করবে অতএব আমার জয় হলো, এটা হচ্ছে সেই রকম যে প্রিন্সিপাল অ্যারেস্ট হয়ে গেছে, ছাত্ররাও মনে করলো যে আমাদের একটা বিরাট বড় জয় হয়েছে। জয় ডেফিনেটলি হয়েছে, কিন্তু এই প্রিন্সিপালকে করে আর কতজন জড়িত সেই বিষয়টি কি সিবিআই আজ পর্যন্ত বার করতে পারলো? এটা তো পারেনি। আমরা এটা তো আমি বলবো যে এই ধরনের যে ক্রাইমটা মানে হয়েছে সেটা আমাদের এখানে তার সমতুল যদি আপনি বলেন তাহলে বিহারে বা আরো অনেক জায়গাতেই হয়েছে। সেটা হচ্ছে যে পশু খাদ্য কেলেঙ্কারি, অর্থাৎ
একটা চেন অফ পিপল তারা কাজ করেছে এটার মধ্যে, এবং যারা সবাই আগে থেকে জানে যে এই ক্ষেত্রে আমাকে এই লিখতে হবে, এই ক্ষেত্রে আমায় এই করতে হবে, এই ক্ষেত্রে আমায় ইয়েস লিখতে হবে, সবটা প্রি ডিফাইন্ড। তো সেই ক্রাইমের তদন্ত তো এখানে হয়নি, এবং সেইটার যে হলো না, সেটা আমি বলবো যে ডাক্তাররা যে ডেডিকেশন নিয়ে আন্দোলনটা করলেন, তার পাশাপাশি এই জায়গাটিতে তারা যদি খুব হতেন যে তারা নিজেরা শেয়ার করবেন, সেখানে কারো নাম বলার দরকার নেই যে অমুকে ইনপুটসটা দিচ্ছে, আপনারা নিজেরাই একটা করে যে এই আমরা পেয়েছি আমাদের কলিগদের সঙ্গে কথা বলে, এই বিষয়গুলো আপনারা তদন্ত করে দেখুন। সেইটা কিন্তু আমার মনে হয় যে এইখানে চিকিৎসক সংগঠনের একটা গ্যাপ আছে বলে আমার মনে হয়। আমি বলছি না যে এটা তারা ডেলিভারিটলি করেছেন, অভিজ্ঞতারও একটা বিষয় আছে, কিন্তু আমার মনে হয় যে এটা একটা আইডিয়াল কেস ছিল যেখানে ডাক্তাররা শুধুমাত্র রাজপথে আন্দোলন নয়, তদন্তটাকেও তারা অন্য দিশা দিতে পারতেন, যে আমি এই বিষয়গুলো জানি, তাহলে সিবিআই এর কাছে কিন্তু আপনি পরবর্তীকালে জবাবদিহি চাইতে পারতেন যে আমরা যে এই বিষয়গুলি বলেছিলাম তার ফাইন্ডিংস আপনারা কি পেলেন। এটা তো তা হচ্ছে না, এটা হচ্ছে সিবিআই যাকে সন্দেহ করছে তাকে গিয়ে সিবিআই ডেকে আনছে, জিজ্ঞাসাবাদ করছে, প্রয়োজনে অ্যারেস্ট করছে, প্রয়োজনে ছেড়ে দিচ্ছে। কিন্তু আরজি কর হাসপাতালে কি ধরনের অনিয়মগুলো চলছিল, এটা আমি মনে করি যে হাসপাতালের নিরাপত্তা রক্ষীও অতটা জানে না যতটা জুনিয়র ডাক্তাররা জানে। সব হাসপাতালের ক্ষেত্রে এটা সত্যি, সব হাসপাতালের ক্ষেত্রেই এটা সত্যি, বিকজ তারা ওখানে থাকেন, তাদের মধ্যে একাংশ অপকর্মে জড়িত থাকেন, আর একাংশ অপকর্মে জড়িত থাকেন না, তারা কিন্তু জানেন না এটা হবে না, কারণ হচ্ছে যে সিস্টেমটাই এমন যে তারাই হচ্ছেন হাসপাতালের সিসি ক্যামেরা। আমি এইভাবে বলতে চাই যে তারাই হচ্ছেন মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ক্ষেত্রে সিসি ক্যামেরা, ফলে তাদের অগোচরে কোনো কিছু ঘটেনি। এটা আমি বলবো যে এই জায়গাতে তারা যদি সাহস করে এবং একটা মানে সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্ত করে নিতেন যে আমরা একটা নিজস্ব ইনভেস্টিগেশন করি, যেটাকে ইনভেস্টিগেশন নয়, আইনের পরিভাষায় বলা যায় হচ্ছে এনকোয়ারি, অর্থাৎ অনুসন্ধান, তদন্ত ঠিক নয়, অনুসন্ধান। সেই অনুসন্ধানে কিন্তু অনেক পয়েন্টস উঠে আসতো, যেখানে এই আন্দোলনকারী মানে স্টুডেন্টরা, ডাক্তাররা, তারা অনেক ইনপুট দিতে পারতেন। সেইটা যদি সিবিআই এর কাছে পেশ করা হতো এবং রাজ্য সরকারের কাছেও পেশ করা হতো, তাহলে আমার মনে হয় অনেক বেশি কার্যকর হতো এই বিষয়টা। কিন্তু সেটা হয়নি, সেই জিনিসটা হয়নি। এটা না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমরা এটা তো দেখেই এসছি যে আমরা খুব পপুলার ডিমান্ড নিয়ে জড়িয়ে যাই। সিবিআই চাই, দেখবেন একটা পপুলার ডিমান্ড, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ব্যাপার হচ্ছে আমি পদত্যাগের দাবিটাকে নস্যাৎ করছি না, আমার কোনো এরকম কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে কথাটা বলছি না, আমি বলছি বাস্তবতা থেকে। আমরা অনেক বড় বড় দাবি করি যেগুলো পপুলার ডিমান্ড দিয়ে কিন্তু আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন না। প্রবলেমটা সলভ করতে হলে পরে অন্যভাবে আপনাকে এগোনো দরকার ছিল। তারা যেমন একটা জন আন্দোলনের জন্ম দিয়েছে, আমি তার জন্য তাদেরকে অবশ্যই সাধুবাদ দেব যে তারা একটা জন আন্দোলনের জন্ম দিয়েছে, এবং এই আন্দোলনটার পেছনে একথাও আমি বলে রাখবো যে এই আন্দোলনে ডাক্তারদের পেছনে একটা মানব প্রাচীর তৈরি হয়েছিল, ফলে তাদেরও উপায় ছিল না এখান থেকে সরে যাওয়ার, একটা মানব প্রাচীর তাদের পেছনে ছিল, যারা বলেছিল যে ধাক্কা খেয়ে আবার সামনের দিকে চলে যাও, আন্দোলনের ময়দানে চলে যাও। তো এটা মানুষ তাদের মতো করে ডাক্তারদের আন্দোলনটাকে কিন্তু সাপোর্ট দিয়েছে, শুধু নয়, তাদেরকে অনেক শক্তি জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে। এটা ঠিক যে ডাক্তাররা সেই আন্দোলনটাকে কন্টিনিউ করেছেন, কিন্তু আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেখানে অনেকে মনে হচ্ছে যে একটা হতাশার জায়গা, আমি যদিও প্রথমেই গোড়াতেই বলেছি যে আমি হতাশার ইয়েতে আমি একেবারেই বিশ্বাস করি না, তার কারণ আমি মনে করি যে এই আন্দোলনের সবচেয়ে বড় জয় যে আমরা যারা সবাক কিন্তু বোবা হয়েছিলাম, এই আন্দোলন আমাদেরকে মুখ খুলতে শিখিয়েছে। ফলে এই আন্দোলনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই প্রাপ্তিটা। এটা ভোটে ইম্প্যাক্ট হলো কি হলো না, এতে কিছু যায় আসে না, এতে কিচ্ছু যায় আসে না। সরকার তার মেসেজ কিন্তু পেয়েছে আমার মনে হয়, এবং অনুরূপ ঘটনা যখন ঘটবে তখন এর প্রতিফলন আমরা পাবো, কারণ মানুষ প্রতিবাদ করতে শুরু করেছে। সবসময় প্রতিবাদ সরকার বদলের জন্য হয় না, সিস্টেম বদলের জন্য হয়। সিস্টেম বদলাও। আমাদের মনে আছে যে নির্ভয়া আন্দোলনটা হয়েছিল 2012 সালে, আর ভারতের সরকার বদল হয়েছিল 2014 সালের মে মাসে। তার মাঝখানে
ভোরা কমিশন, জাস্টিস ভোরা কমিশন হয়েছিল, যে কমিশন রেপের সংজ্ঞা বদলে দিল, মলেস্টেশনের সংজ্ঞা বদলে দিল, এমনকি যে কমিশন বলল যে কারো কোনো মহিলার যদি মনে হয় যে তাকে কেউ অনুসরণ করছেন বা আরো অনেক কিছু, মানে এই সংক্রান্ত আমার মনে আছে, আমি তখন যে কাগজে কাজ করি সে বছর, মানে অর্থাৎ 2013 সালের দুর্গাপুজোর সময় আমরা একটা মানে 2টো পাতার সাপ্লিমেন্ট করেছিলাম যে এই সংক্রান্ত আইনে কি পরিবর্তন হয়েছে আপনার জেনে নেওয়া উচিত, কারণ ভিড়ের মধ্যেও আপনার আচরণটা কেমন হওয়া উচিত এটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, কারণ আপনার পাশে কোনো মহিলা আপনার আচরণে সংশয় প্রকাশ করতেই পারেন। আপনারা তো দেখেছেন রাহুল গান্ধীর ক্ষেত্রেই সেই ঘটনা ঘটেছে, একজন এমপি বলেছে যে ওনার মানে ইয়েটা ঠিক ছিল না। সো আমি তো এই অভিযোগটা আপনি উড়িয়ে দিতে পারবেন না, কারো তো এটা মনে হতেই পারে, তাই না? তো এখন সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে। সো নির্ভয়া আন্দোলনের যে বড় প্রাপ্তি সেটি ছিল হচ্ছে জাস্টিস ভোরা কমিশন, যেটা এখনকার ফৌজদারি দণ্ডবিধি, যেটা 1 জুলাই থেকে বদলে গেছে ভারতীয় ন্যায় সংহিতা, তার মধ্যে ইনকর্পোরেটেড আছে। মানে আমি বলছি এটা ইয়ের জন্য, কোনো মজা করার জন্য নয়। কে তুমি নন্দিনী, আমি আগে তো দেখিনি, আমি অনেক সময় গুনগুন করে গাইতাম, এখন গাওয়ার আগে কিন্তু অনেকবার ভাবতে হয় ট্রেনে বাসে ইয়েতে, যে কে কিভাবে নেবে। আপনার সহযাত্রী কিন্তু এটা নিয়ে মনে করতে পারে যে আপনি তাকে ইঙ্গিত করে গাইছেন। সো এই যে আইনের পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো কিন্তু নির্ভয়া আন্দোলনের একটা প্রাপ্তি ছিল। তেমনি এই আন্দোলন থেকেও আমার মনে হয় যে অনেকগুলি প্রাপ্তি আছে, যেটাকে আমরা যেটা বলছিলাম যে আমাদের একটা নাগরিক সমাজেরও একটা বড় ভুল, আর একটা বড় ভুল হচ্ছে আমাদের মিডিয়াতে যারা আছেন তারা এই ভোটের ফলাফল দিয়ে আন্দোলনের মানে ইয়ে গুণাগুণ বা আন্দোলনের সাফল্য ব্যর্থতা বিচার করেন। আমি এটার সঙ্গে নেই, এই ভাবনার সঙ্গে।